ভারতের রাজনীতিতে 2014 পর প্রচুর চর্চা হয়েছিল। দেশে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। ভারতীয় রাজনীতিতে অনেক বয়স হয়ে যাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়, রাষ্ট্রপতি হওয়াটাও অস্বাভাবিক নয়। তার কারণ ভারতবর্ষে বার্ধক্যকে একটা বেশ অভিজ্ঞতার ভাণ্ডার হিসাবে দেখা হয়, শ্রদ্ধা সম্মানের সঙ্গেই দেখা হয়। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের একটা আবেগ ছিল অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর প্রতি। সতেরো কোটি ভারতীয় জনতা পার্টির মেম্বার, যারা বিশ্বে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে তকমা পেয়েছে এই নরেন্দ্র মোদীর কারণেই। ভারতীয় জনতা পার্টির সংবিধানে এরকম কোনো কিছু লেখা নেই। আর নরেন্দ্র মোদী তিনি কেন পদত্যাগ করবেন? তিনি 2029 সাল পর্যন্ত নেতৃত্ব দেবেন, পারলে 2029 সালে তিনিই প্রধানমন্ত্রীর মুখ হবেন। দু 2014 সালে ভারতীয় জনতা পার্টিকে যারা অনেকে সমর্থন দিতেন তারা অনেক দূরে সরে গেছেন। তারপর 2019 সালে গোটা ভারতবর্ষে দেখা গেছে ওবিসি, এসসি, এসটি সর্বস্তরের মানুষের একটা ভোট তারা পেয়েছিল। 2024-এ কোথাও গিয়ে সেই ক্যারিশমাতে একটা আঘাত পড়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম অপরকে শেখাইবে। অর্থাৎ যে ধর্ম তুমি পালন করো, যে আচরণ করো, সেই আচরণটাই তুমি অন্যকে শেখাবে। মহাত্মা গান্ধীকে জিজ্ঞাসা করা হলে বলতেন যে জীবন কি, ফিলোসফি কি, আপনি ঠিক কিভাবে চাইছেন, ভারত আগামী দিনে কোন দিকে এগোবে, এইসব প্রশ্ন হলে তিনি বলতেন আমার জীবনটাই আমার বাণী, আমি যেভাবে চলাফেরা করি, যা ভাবি, সেটাই আমার বাণী। খুব সিম্পল, কিন্তু এই সিম্পল কথার মধ্যে অনেক গভীরতা রয়েছে। ভাবছেন এই কথাগুলোর মানে কি? আজকের রিয়েল স্টোরিতে আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের কাছে যে ঘটনাটা বলবো, যেটা ভারতের রাজনীতিতে 2014 পর প্রচুর চর্চা হয়েছিল। দেশে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। তার আগে বিজেপি প্রধানমন্ত্রীর মুখ হিসাবে অনেকেই দাবিদার ছিলেন। ভেবেছিলেন লালকৃষ্ণ আডবাণী যে 2009 সালে তিনি প্রধানমন্ত্রিত্বের ফেস ছিলেন, সেবার হয়নি। অর্থাৎ ইউপিএ 2 সরকার গঠিত হয়েছিল, ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন ইতিমধ্যেই অটল বিহারী বাজপেয়ী তিনি অস্তাচলে গেছেন এবং লালকৃষ্ণ আডবাণীকে মুখ হিসাবে রেখে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে মুখ থুবড়ে পড়ে। এবং লালকৃষ্ণ আডবাণী তারপর ভেবেছিলেন 2014 সালে তিনি ফের আরেকবার চেষ্টা করবেন। তার কারণ ভারতীয় রাজনীতিতে অনেক বয়স হয়ে যাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়, রাষ্ট্রপতি হওয়াটাও অস্বাভাবিক নয়। তার কারণ ভারতবর্ষে বার্ধক্যকে একটা বেশ অভিজ্ঞতার ভাণ্ডার হিসাবে দেখা হয়, শ্রদ্ধা সম্মানের সঙ্গেই দেখা হয়। প্রাচ্যে এই রীতিটা রয়েছে, চীনেও ঠিক অনেকটা তাই ভেবেছিলেন অনেকেই তাই হবে, বিশেষভাবে লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণী যখন ভারতীয় জনতা পার্টির হার্ডকোর হিন্দুত্বের যখন ফেস ছিলেন, তখন তিনি একটা টিম তৈরি করেছিলেন, একটা তরুণ নেতৃত্বকে তুলে নিয়েছিলেন যারা আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব দেবেন। তার মধ্যে রাজনাথ সিং ছিলেন, অরুণ জেটলি ছিলেন, সুষমা স্বরাজ ছিলেন হচ্ছে নরেন্দ্র মোদী, তার মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব। সেই নরেন্দ্র মোদীকে অনেকটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে যিনি প্রধান ভূমিকায় ছিল, তার নাম আপনাদের কাছে বলছি, তিনি হচ্ছেন অরুণ জেটলি। অরুণ জেটলি চেয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টির হিন্দুত্বের এই যে আবহ এবং ইউপিএ 2 এর সময় ডক্টর মনমোহন সিংয়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লোকসভা হোক, রাজ্যসভা হোক, যেভাবে আর কি কোঅর্ডিনেশন করেছিল বিজেপি, তার অন্যতম সেতুবন্ধনকারী ছিলেন এই অরুণ জেটলি। এবং তার নেতৃত্বে প্রকাশ জাভড়েকর, আরএসএসের তরুণ তুর্কি
রাম মাধব বা হচ্ছে রাকেশ সিনহা, এরা তখন একেবারে শোর মাচিয়ে ফাটিয়ে দিত। এবং যথারীতি যখন 2014 সাল আসে, লালকৃষ্ণ আডবাণী যাদেরকে তৈরি করেছিলেন তাদের মধ্যে অনেকেই ছিলেন যে লালকৃষ্ণ আডবাণীকে আরেকবার সুযোগ দেওয়া হোক। তার কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের একটা আবেগ ছিল অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর প্রতি। অটল বিহারী বাজপেয়ী অনেকটা অ্যাকোমোডেটিভ বা ইনক্লুসিভ রাজনীতি তিনি করতেন, সকলেই জানে। কিন্তু যে রথযাত্রার মাধ্যমে গোটা ভারতবর্ষে লহর তুলেছিলেন এবং বলা যেতে পারে দক্ষিণ পূর্ব এশিয়াতে এত বড় একটি আন্দোলন যা রাম মন্দিরকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, ফলে তার প্রতি মুরলী মনোহর যোশী, এদের প্রতি একটা ভারতীয় জনতা পার্টির সেই সময়কার যারা নেতৃত্ব, মাঝবয়সী নেতৃত্ব যাদের নাম বললাম, তাদের মধ্যে আরও একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন, তার নামটাও অবশ্যই বলা উচিত, এবং যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছিলেন, ভেঙ্কাইয়া নাইডু। এরা সকলেই ছিলেন, কেউ কেউ চেয়েছিলেন, কিন্তু অরুণ জেটলি বুঝতে পেরেছিলেন না, এবারে আডবাণীর ক্যারিশমা ঠিক কাজ করবে না। সেটা 2009 সালেই টের পাওয়া গেছে এবং তিনি নরেন্দ্র মোদীকে তিনি সামনে তুলে নিয়ে আসেন এবং অনেক রকমভাবে হচ্ছে তাকে যখন অ্যাকোমোডেট করার জন্য, কেননা তার প্রতিদ্বন্দ্বী হিসাবে রাজনাথ সিংও ছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রীত্বের মুখ হন 2014 সালে এবং 2014 সালে গোটা দেশ জুড়ে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে একটা স্লোগান মারাত্মকভাবে প্রচারিত হয়েছিল যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এবং 2014 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার তৈরি করে এবং সরকার তৈরি করার পর নরেন্দ্র মোদীর একটি সিদ্ধান্ত, তিনি বলেছিলেন 75 বছর বয়স হয়ে গেলে তাদেরকে রাজনীতি থেকে অবসর নিতে হবে এবং তারা মার্গদর্শক হবেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এইভাবে তার প্রধানমন্ত্রী হওয়াটা হয়তোবা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী এই দুই ব্যক্তি তো খুব একটা ভালোভাবে নিতে পারবেন না। তাই যাতে কোনো রকম ঝামেলা না হয় রাজনীতির মধ্যে, এই পক্ষ ওই পক্ষ, ভারতীয় জনতা পার্টির সেরকম কোনো তাদের যে সংবিধান, সেই সংবিধানে এরকম লেখা নেই যে কোনো এত বছর হলে রিটায়ার করতে হবে সক্রিয় রাজনীতি থেকে, এরকম কিছুই উল্লেখ নেই। কিন্তু নরেন্দ্র মোদী এটাকে তিনি বললেন এবং উদাহরণস্বরূপ হিসাবে তিনি প্রথম যেটা কাজ করেছিলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল, তিনি 75 বছরের দিকে এগোছিলেন, তিনি পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব থেকে। তারপর নাজমা হেপতুল্লাহ 76 বছর যেই বয়সে তিনি পৌঁছলেন, সঙ্গে সঙ্গে সক্রিয় রাজনীতি থেকে নাজমা হেপতুল্লাহকে পদত্যাগ করতে হলো। ব্যাস, তার আগে লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশীকে মার্গদর্শক হিসাবে পাঠিয়ে দিয়েছেন এবং সক্রিয় রাজনীতি থেকে তারা সেই যে সরলেন আর কখনো ফিরতে পারেননি। এরপর 2014 থেকে ক্রমশ 2025 সালের আজকের এই সময় পর্যন্ত নরেন্দ্র মোদী তার যে লার্জার দ্যান লাইফ ইমেজ সেটা ছেয়ে গেছে এবং 2019 সালে চমৎকার নির্বাচনী সাফল্য পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবং তখন বলা হলো যে নরেন্দ্র মোদী তিনি ভারতীয় জনতা পার্টিকে যে জায়গায়, যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন, প্রায় তাকে দেখলে যেখানেই তিনি দাঁড়াবেন, এবং তার সঙ্গে নাম জুড়ে দেওয়া হলো অমিত শাহ, যিনি চাণক্য হিসাবে একটা উপাধি পেয়ে গেলেন। এরা যেখানে যাবে সেই রাজ্য সরকার মানে সেই রাজ্যে কেউ দাঁড়াতে পারবে না। ব্যতিক্রমী জায়গা হিসাবে কিছুটা বলা যেতে পারে বাংলা, পাঞ্জাব এবং তামিলনাড়ু, এবং কোথাও কোথাও দু একটা জায়গা পরবর্তী ক্ষেত্রে সরকার তৈরি হয়েছে। কিন্তু মূলত এই তিনটি রাজ্যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর হাওয়া বারবার আটকে গেছে। তৎসত্ত্বেও এটা কেউই অস্বীকার করতে পারবেন না, আজকের ভারতীয় জনতা পার্টির যারা, তারা এই সাফল্য কল্পনাও করতে পারেননি যেরকম একটা জায়গা গিয়ে পৌঁছবে। 17 কোটি ভারতীয় জনতা পার্টির মেম্বার, যারা বিশ্বে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে তকমা পেয়েছে এই নরেন্দ্র মোদীর কারণেই। এবং স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী 75 বছর আগামী সেপ্টেম্বরে, অর্থাৎ আর 2 মাস পরে তিনি 75-এ গিয়ে উপনীত হবে। এবার প্রশ্ন হচ্ছে এবার কি হবে? আপনি আচরি ধর্ম অপরকে শিখাইবে, এই প্রবাদটা তো রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গুঞ্জন শুরু হতেই অমিত শাহ 2024 সালে একটি মন্তব্য রেখেছিলেন
সে মন্তব্যটি হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সংবিধানে এরকম কোনো কিছু লেখা নেই। আর নরেন্দ্র মোদী তিনি কেন পদত্যাগ করবেন? তিনি 2029 সাল পর্যন্ত নেতৃত্ব দেবেন, পারলে 2029 সালে তিনিই প্রধানমন্ত্রীর মুখ হবেন। কিন্তু অমিত শাহ বললেই তো হবে না। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নানা প্রশ্ন আসতে শুরু করেওছে যে কারণে লালকৃষ্ণ আডবাণী বা মুরলী মনোহর যোশীর মতো অত জনপ্রিয় নেতা, যারা দেশে নেতা নয়, ভারতবর্ষে যে হিন্দুত্বের রাজনীতিকে চরম সাফল্যের জায়গায় নিয়ে যেতে তাদেরকে যে কি পরিশ্রম এবং কাঠখড় পোড়াতে হয়েছে তা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব জানেন। আর জানে হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মোহন ভাগবত, বা মোহন ভাগবতের আগে যিনি আরএসএসের সরসংঘ চালক ছিলেন সুদর্শন, তিনিও জানেন। তাই অনেকেই ভাবতে শুরু করলেন যে এই রকম একটা জায়গায় অমিত শাহ যখন বলছে, কই আরএসএস থেকে তো তেমন প্রতিক্রিয়া এলো না। 2024 সাল, কেননা 2025 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সে তার 100 বছর পূর্ণ করছে। 1925 সালে বলিরাম হেডগেওয়ারের তারই উদ্যোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হয়েছিল। 1925 সাল 2025 সাল তাদের 100 বছর এখন পূর্তি অনুষ্ঠান চলছে। ঠিক এমন একটা পর্যায়ে একটি বই উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে গিয়ে মোহন ভাগবত এই যে জল্পনাটা চলছিল 75 বছর হলে কি হবে, সেই জল্পনার মধ্যে গিয়ে তিনি এমন একটি মন্তব্য করলেন যে মন্তব্যের মধ্যে দিয়ে দেশে কার্যত বিজেপির মধ্যে এখন একটা দুটো ভাগ হয়েছে। এক্স হ্যান্ডেলে গিয়ে আমি দেখছিলাম যে অনেকেই নানা রকম মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন হ্যাঁ নরেন্দ্র মোদী 75 বছর হয়েছে, তার ক্যারিশমা সেরকম। তার কারণ এবার বিজেপি 2024 সালের লোকসভা নির্বাচনে মাত্র 240টা আসন পেয়েছে, যা তাকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দেয়নি। তা জেডিইউ এবং তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এই দুটো পার্টির সহযোগিতায় তৃতীয়বারের জন্য এনডিএ সরকার তৈরি করেছে। আর এই কাজে প্রধান মিডিয়েটরের ভূমিকা পালন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি সরসংঘ চালক মোহন ভাগবত, তিনি মনে করিয়ে দিয়েছেন যেভাবে 75 বছর বয়সে, তারও 75 বছর বয়স হয়েছে, এই বয়সে কেউ যদি সংবর্ধনা দেয় বা কেউ যদি কাউকে শাল পরিয়ে সংবর্ধনা দেয়, তাহলে মনে করতে হবে যে তার রিটায়ারমেন্টের বয়স হয়েছে। এটা স্বাভাবিক কৌতূহল তৈরি করবে যে এরকম একজন নেতাকে 75 বছর বয়সে সংবর্ধনা দেওয়া হবে, এটা স্বাভাবিক। তিনি সরসংঘ চালক, তাকে শাল দিয়ে, কিন্তু তার বক্তব্য তা নয়। যদি কেউ এরকম দেয় তার মানে বুঝতে হবে আপনি এবার রিটায়ারমেন্ট করুন, তাহলে তরুণ প্রজন্ম তো উঠে আসতে পারবে। এই কথাটা তিনি স্পষ্টভাবে বলেছেন। যার উপরে বই উদ্বোধনী হয়েছিল তিনিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তি ছিলেন। তিনি না এই কথাগুলো বলতেন। মোহন ভাগবত তার রেফারেন্স দিয়ে এই কথাটা বলেছেন। মোহন ভাগবতেরও বয়সে এই সেপ্টেম্বরেই কিন্তু আবার 75 বছর হয়েছে। অর্থাৎ বয়সের দিক থেকে সরসংঘ চালক মোহন ভাগবত এবং যিনি বিজেপির প্রধান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুজনের বয়সই 75 বছরে এসে পড়ছে। উক্তি কখনো আরএসএস থেকে আসেনি, কারণ আরএসএসের সংবিধানে এরকম দীর্ঘ বয়স অবধি এরকম সরসংঘ চালক থাকা কোনো অসুবিধাজনক কিছু নয়। এবং যারা আরএসএসের এরকম প্রচারক হন তারা সরাসরি রাজনীতি করেন না, তারা সংসার ধর্ম পালন করেন না, তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই করেন। ঠিক তেমনভাবে মোহন ভাগবতও তাই। ফলে কোনো তো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট বা যেটাকে বলা হচ্ছে বিজেপির কোনো পোস্ট নয়। এদিকে বিজেপির সংবিধানেও কিন্তু নেই। তাহলে সেই সময়টা কেন বলেছিলেন নরেন্দ্র মোদী? এবং 75 বছর বয়স হয়ে একের পর এক অনেককে রিটায়ারমেন্ট করতে হয়েছিল। আমি যেমন উদাহরণ হিসেবে আনন্দবিন প্যাটেলের কথা বললাম। এরকম খুঁজলে আরও অনেক নেতার রয়েছে যারা 75 বছর বয়স হয়ে যাওয়ার সাথে সাথে তাদেরকে সন্ন্যাস নিতে হয়েছিল। মেনেও নিয়েছিলেন, কারণ নরেন্দ্র মোদী ততদিনে গোটা বিজেপি স্টিয়ারিং তার হাতে এবং অমিত শাহ তিনি নির্বাচন পরিচালনা করছে। এই দোর্দণ্ড প্রতাপ এই দুই নেতার সামনে বাকি বিজেপি নেতারা কার্যত এক এক করে রণে ভঙ্গ দিয়েছে। নচেত কি হতো যদি লালকৃষ্ণ আডবাণী থেকে যেতেন বা মুরলী মনোহর যোশী, তিনি এখনও তার ব্রেন খুব অ্যাক্টিভ আমরা যতদূর জানি, বা সুন্দর সিং ভান্ডারী, এরকম অনেক নেতা ছিল।
এখন নরেন্দ্র মোদীর প্রশ্ন এসেছে। নরেন্দ্র মোদী এই ব্যাপারে কিছু বলেননি, কিন্তু হঠাৎ করে আবার অমিত শাহ তিনি একটা জল্পনা বাড়িয়ে দিলেন। তিনি একটি মহিলাদের দ্বারা পরিচালিত সমবায় সমিতির একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন তিনি অবসর নেওয়ার পর বেদ এবং উপনিষদ চর্চায় মন দেবেন এবং তার সাথে অর্গানিক ফার্মিং করবেন, অর্থাৎ যে ভেষজ চাষ, যে পদ্ধতিতে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চাষাবাদ হচ্ছে, স্বাস্থ্যকর পুষ্টিসম্মত এই চাষাবাদে তিনি মন দেবেন। এখনও তার বয়স 75 হয়নি, হতে অনেক দিন রয়েছে, কিন্তু তার আগে তিনি আগাম রিটায়ারমেন্টের এরকম সম্ভাবনা জাগিয়ে দিলেন। যে ব্যক্তি বলেছিলেন যে 2029 পর্যন্ত নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী থাকবেন, এই জল্পনার পরই গোটা দেশ জুড়ে একটা জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি নরেন্দ্র মোদীকে সরে যেতে হবে সেপ্টেম্বরের পর, নাকি আরও কিছুদিন করার পর, মানে 75টা পুরো কমপ্লিট করে, ঠিক যেরকমভাবে নাজমা হেপতুল্লাহ 76 বছর বয়সে তাকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল বা তিনি সরে যেতে বাধ্য হয়েছিলেন, ঠিক সেরকমই। এই ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলেননি। এই বিষয়ে তিনি বিদেশ সফরে, গানা বা অন্যান্য জায়গায় রয়েছে, বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি রয়েছে তাতে বিজেপির যারা সমর্থক তারা বলছেন এই রকম পরিস্থিতিতে দেশকে নেতৃত্ব নরেন্দ্র মোদী দেবেন না, এ হতেই পারে না। তাহলে দেশ একেবারে গোল্লাই যাবে, গাড্ডায় যাবে। এরা নিঃসন্দেহে বড় ভক্ত নরেন্দ্র মোদী, ব্যাপারে কোনো সন্দেহ নেই। বড় ভক্তদের নিয়ে কিভাবে চলতে হয় নরেন্দ্র মোদী সেটা খুব ভালো জানে। তার মতো বিচক্ষণ রাজনীতিবিদ জানেন কিভাবে এই পরিস্থিতিকে অতিক্রম করতে হয়। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা বড় ফ্যাক্টর ভারতীয় জনতা পার্টির কাছে। প্রায় 17 কোটি যেরকম মেম্বার তাদের রয়েছে বিজেপির, 2025 সালের আগে 1925 সালে এই 100টা বছরে প্রত্যেক দিন শাখা হয় ভারতবর্ষে। এই শাখার সংখ্যা কয়েক লাখ, যেখানে প্রত্যেক দিন তারা আসেন, মিলিত হন, শরীরচর্চা করেন এবং তার সাথে সাথে হিন্দুত্বের রাজনীতি এবং কালচারাল ন্যাশনালিজম, মূলত আরএসএস এই দুটো উপর দাঁড়িয়ে, স্তম্ভের উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে দিক নির্দেশনা দেয়। এমতো পরিস্থিতিতে মোহন ভাগবত কিন্তু ইঙ্গিত যেটা দিয়েছেন সেটা কিন্তু নিজের উদ্দেশ্যে দেননি। সকলেই মনে করছেন যে এটা নরেন্দ্র মোদীর দিকেই এই ইঙ্গিতটা, কারণ নরেন্দ্র মোদীর বয়স 75 হচ্ছে এই সেপ্টেম্বর মাসে। তার আগে এই জল্পনাটা প্রথম শুরুয়াত করেন হচ্ছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। এমনিতেই দিল্লিতে আম আদমি পার্টির সাথে বিজেপির সম্পর্ক একেবারে সাপে নেউলে রাজনৈতিকভাবে, এবং তিনি বলেছিলেন যে 2024 সালে আগে থেকেই তিনি বলছেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করে লাভটা কী হবে দেশে, কেন 75 হলো তো তাকে রিটায়ারমেন্ট করতে হবে। আসলে এইটা কিন্তু বলার উদ্দেশ্য এটাই ছিল, বারবার মনে করিয়ে দেওয়া যে আপনি যখন 75 বছর বয়সের এই নির্ধারিত বয়সসীমাটা করেছিলেন, যে কারণে লালকৃষ্ণ আডবাণীকে আপনি নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন, অনেকে এইভাবেই বলেন, বা আপনি যেভাবে আর কি মুরলী মনোহর যোশীকে যেভাবে চলে গেছেন আর কি, সন্ন্যাস নিতে হয়েছে রাজনৈতিকভাবে, তো আপনি নিজের ক্ষেত্রে তো নিশ্চয়ই এটা পালন করবেন, নচেত আরএসএসও ছাড়বে না। যখন বলেননি আমি রিটায়ারমেন্টের পর বেদ উপনিষদ চর্চা করব এবং হচ্ছে অর্গানিক ফার্মিংয়ে মন দেব, তখন বোঝা যায় অমিত শাহ কি নিজের কথা তো বলছেন না, কারণ তার 75 হয়নি, তাহলে কার কথা বলছেন? তার যিনি গুরুদেব নরেন্দ্র মোদী, তার কথাই তাহলে কি তিনি বলছেন? এবং মোহন ভাগবতের এই যে বক্তব্য, সেই বক্তব্য খুব ক্যাটাগরিক্যালি তিনি এই বলেছেন এবং স্মরণ করে দিয়েছেন 75 হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশীকে সরে যেতে হয়েছিল। কারা কে সরিয়েছেন, কীভাবে সরিয়েছেন সে তো মোহন ভাগবত খোলসা না করলেও দেশবাসী তো বুঝতে পারছেন যে মোহন ভাগবত কী বলতে চাইছেন। এটা নিয়ে কিন্তু দেশ জুড়ে শুরু হয়ে গেছে একটা তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। নরেন্দ্র মোদীকে দেখতে অভ্যস্ত হয়েছেন দেশের একটা প্রজন্ম। অনেকে তার 2014 সালে ভারতীয় জনতা পার্টিকে যারা অনেকে সমর্থন দিতেন তারা অনেক দূরে সরে গেছেন। তারপর 2019 সালে গোটা ভারতবর্ষে দেখা গেছে ওবিসি, এসসি, এসটি সর্বস্তরের মানুষের একটা ভোট তারা পেয়েছিল। 2024-এ কোথাও গিয়ে সেই ক্যারিশমাতে একটা আঘাত পড়েছে। বারবার পশ্চিমবঙ্গের নির্বাচনে ক্ষমতায় তারা আসছি এইভাবে বলে সর্বশক্তি প্রয়োগ করে ব্যর্থ হয়েছেন। তামিলনাড়ুর কথা আগেও বলেছি, মহারাষ্ট্রে যা কোনোভাবে একটা সরকার তারা করতে পেরেছেন। এদিকে ঝাড়খণ্ডে কিন্তু 2টো টার্ম হয়ে গেল, ঝাড়খণ্ডে কিন্তু সেই সাফল্য তারা পায়নি।
অর্থাৎ অনেক জায়গাতে যেমন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি কিন্তু সবসময় যে ক্লিক করেছে 100 স্ট্রাইক রেট, তা কিন্তু হয়নি। তথাপি গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির এই যে রমরমা এবং তাদের যে হিন্দুত্বের রাজনীতি, যে রাজনীতি আরএসএস একসময় তার এজেন্ডায় ছিল, সেই এজেন্ডা কিন্তু নরেন্দ্র মোদী পূর্ণ করেছেন। যে কারণে মাঝে মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও কখনো নরেন্দ্র মোদীকে বিসর্জন দেওয়ার কথা কিন্তু আরএসএস কখনোই ভাবেনি। ঠিক তেমনিভাবে আজকের এই বিজেপি আসার পথটা যিনি প্রস্তুত করে দিয়েছিলেন, লালকৃষ্ণ আডবাণী, অত 75 বছর বয়সে গিয়ে মোহন ভাগবত লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহরের যোশীর নামটা এবং উদাহরণটা কেন দিলেন? তার কি মনে পড়ে যাচ্ছে সেই বিবর্ণ পাংশু মুখটা, যেখানে সিদ্ধান্ত হলো 2014 সালে নরেন্দ্র মোদীকে মুখ করে ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবেন? বা কোথাও কি মনে পড়ে গেল যে অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী করার জন্য যে রাম মন্দির আন্দোলন তিনি তৈরি করেছিলেন এবং যে উচ্চতায় গিয়ে পৌঁছেছিল, সেই মুখ, বিবর্ণ মুখ অনেকের কাছেই আজ মনে রয়েছে। এমনিতেই লালকৃষ্ণ আডবাণী বরাবর হাস্যোজ্জ্বল মুখে থাকেন এবং চমৎকার কথা বলেন, হঠাৎ করে রেগে যান না বা বেফাঁস মন্তব্য করে পরিস্থিতিকে ঘোলাটে করেন না। তিনি একেবারে ডিসাইসিভ ছিলেন যে কোন কথাটা বলতে হবে এবং কোন কথার কীরকম এফেক্ট হতে পারে, এতটাই তার প্রগাঢ় রাজনৈতিক বোধ বা বুদ্ধি। বরঞ্চ সেই তুলনায় মুরলী মনোহর যোশী, তিনিও উত্তরপ্রদেশে অত্যন্ত জনপ্রিয় নেতা, কিন্তু তিনি তীব্রভাবে হিন্দুত্বের রাজনীতিতে শান দিয়ে গেছেন এবং ও কাউকে এরকম পরোয়া করতেন না যে তার কথার কীরকম প্রতিক্রিয়া হতে পারে। এই দুজন একসাথে যখন রাজনৈতিক সন্ন্যাস নিতে হয়েছিল, তখন হয়তো ভেবেছিল মোহন ভাগবত যে ভবিষ্যতের ভারতবর্ষে তাদের এজেন্ডা পরিপূরণ করার সময় এসে গেছে এবং সেটাকে যেভাবে তারা আর কি নিয়ে গেছিলেন, তাতে গোটা দেশ জুড়ে বহু অসন্তোষ তৈরি হয়েছে, বহু ধরনের প্রতিক্রিয়া হলো। সে রথ কিন্তু থামেনি, তীব্র গতিতে এগিয়ে গেছে। আজ 75 বছরে উপনীত হয়ে সেই ঘটনাগুলো তাদের মনে পড়ছে এবং মনে পড়ে এরা বলছেন যে এজেন্ডা তো রূপায়িত হয়েছে, নেক্সট কি? নতুন নরেন্দ্র মোদী এরা সরে গিয়ে কি নতুন নেতৃত্বের পথ কি তৈরি করে দেবেন? ভবিষ্যতে যদি সরে যান, কে হবেন প্রধানমন্ত্রী? অমিত শাহ? তার কি দীর্ঘদিন ধরে ডেপুটি থাকতে থাকতে তারও কি মনের মধ্যে সেই ইচ্ছেটা রয়েছে, আমি কি প্রধানমন্ত্রী হতে পারি না, আমার কি সেই যোগ্যতা নেই? এরকম নিয়ে অনেক রকম চর্চা শুরু হয়েছে। এই চর্চার নেপথ্যে যে রিয়েল স্টোরি আজ আপনাদের কাছে আমি তুলে ধরলাম। রিয়েল স্টোরিতে এরকম ভারতের রাজনীতি বা অন্যান্য অনেক ঘটনার যে প্রকৃত ঘটনা কী ছিল, সে ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।